আমাদের দুই জায়গাতেই যেন শৃঙ্খলা বজায় থাকে, আমরা যেন কোনোভাবেই শৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কোনো কাজ না করি। ফোয়ারা চত্বর থেকে সরাসরি অডিটোরিয়ামে সম্প্রচার করা হবে এবং অডিটোরিয়াম থেকে ফোয়ারা চত্বরে সরাসরি সম্প্রচার করা হবে। এই বিষয়টি আমি আপনাদের সবাইকে আজকে এই নির্বাচন কর্মকর্তা সম্মেলন 2025 বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত নির্বাচন কর্মকর্তা সম্মেলন 2025-এ উপস্থিত সকলকে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আজকের এই অনুষ্ঠানটি দুইটি পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে সম্মেলন এবং পরবর্তীতে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। এই পর্যায়ে মাননীয় নির্বাচন কমিশনার জনাব আব্দুর রহমানের মাসুদ স্যারকে ফুল দিয়ে বরণ করছেন মোসাম্মদ খায়রুন নাহার, সহকারী পরিচালক, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট। এই পর্যায়ে মাননীয় নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ মহোদয়কে ফুল দিয়ে বরণ করছেন। মাননীয় নির্বাচন কমিশনার জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম স্যারকে ফুল দিয়ে বরণ করছেন জনাব দিয়ারি পাল, সহকারী পরিচালক, বাজেট, এনআইএ। এই পর্যায়ে মাননীয় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ অবসরপ্রাপ্ত মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন ফারজানা রহমান, সহকারী পরিচালক, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট। সুধীমণ্ডলী, অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করবার জন্য অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জনাব মনির হোসেন মহোদয়ের নিকট থেকে সাদর অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ স্যার। অনুষ্ঠানের শুরুতেই إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا جنبنا منكرات الأخلاق والأهواء والأعمال والأهواء ইয়া আল্লাহ, আমরা আপনার কতিপয় গুনাহগার বান্দা এখানে সমবেত হয়েছি। ইয়া আল্লাহ, সূরা নিসার ৫৮ নম্বর আয়াত আমরা এখানে শুনেছি, পাঠ করেছি। সম্মানিত সভাপতি, আমাদের অ্যাসোসিয়েশনের আহ্বায়ক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মাননীয় নির্বাচন কমিশনার মহোদয়গণ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অপরিহার্য চাকরিগত ও ব্যক্তিগত বিভিন্ন বিষয়ে কর্তৃপক্ষের নিকট সুপারিশ পেশ সহ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও মত বিনিময়ে এই লক্ষ্যসমূহ সামনে রেখে এই সচিবালয়ের আওতাধীন নিজস্ব সকল প্রথম শ্রেণীর কর্মকর্তার সমন্বয়ে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। এই সংগঠন সদস্যদের যোগ্যতা অনুসারে প্রতিভা বিকাশ ও ন্যায়সঙ্গত অধিকার অর্জনে পূর্ণ সহযোগিতা প্রদান করছে। নিজেদের প্রথম 2012 সালে পূর্বের জেলা নির্বাচন অফিসার সমিতি বিলুপ্ত করে নির্বাচন কমিশন সচিব
সচিবালয়ের সকল প্রথম শ্রেণীর কর্মকর্তাগণকে নিয়ে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন গঠন করা হয়। এবছরই একটি সাধারণ সভার মাধ্যমে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। 2014 সালে আরেকটি সাধারণ সভার মাধ্যমে পরবর্তী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। 2016 সালে তৃতীয়বারের মতো একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 2019 সালে সারা দেশে কর্মকর্তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রথম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। 2024 সালে কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় 25 সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়। বর্তমানে এই কমিটি দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে। প্রতিষ্ঠা করা এবং সদস্যদের আপদকালীন সময়ে কিংবা মৃত্যুর পর পরিবারের সমস্যা দূরীকরণের নিমিত্তে সংগঠনটির তহবিল থেকে সাহায্য করা। এই সংগঠনের সদস্যগণের ন্যায়সঙ্গত অধিকার, দাবি, সমস্যার সমাধানের ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে যথাযথ কর্তৃপক্ষের নিকট দাবি পেশ করা এবং প্রয়োজনে যে কোনো আইনসঙ্গত ব্যবস্থা গ্রহণ। কর্তৃপক্ষের সম্মতিক্রমে এই সংগঠন বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ প্রদান। বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন কর্তৃক গৃহীত উল্লেখযোগ্য কার্যসমূহ: বৈশ্বিক করোনা দুর্যোগ মোকাবেলায় সরকারের ত্রাণ ও কল্যাণ তহবিলে 10 মে 2020 তারিখ বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের স্বেচ্ছা প্রণোদিত চাঁদার ভিত্তিতে সংগৃহীত 16,50,000 টাকা অনুদান প্রদান। জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা সহজীকরণ ও যুগোপযোগীকরণে সময়ে সময়ে বিভিন্ন সুপারিশ প্রণয়ন ও কর্মকর্তাদের পরামর্শ প্রদান। অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত নির্বাচন কর্মকর্তা সম্মেলন 2025 এ উপস্থিত মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মাননীয় নির্বাচন কমিশনার বৃন্দ, সিনিয়র সচিব মহোদয় সহ কমিশনের জ্যেষ্ঠ এবং আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম, এবং মিডিয়া সহকর্মীবৃন্দ। স্যার, আমরা প্রথমেই আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত নির্বাচন কর্মকর্তা সম্মেলন 2025 এ উপস্থিত মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মাননীয় নির্বাচন কমিশনার বৃন্দ, সিনিয়র সচিব মহোদয় সহ কমিশনের জ্যেষ্ঠ এবং আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম, এবং মিডিয়া সহকর্মীবৃন্দ। স্যার, আমরা প্রথমেই আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। 308 দিনে মাননীয় কমিশন পুরোটা সময় ব্যস্ততার মধ্যে পার করেছে। কারণ আপনারা জানেন, দীর্ঘদিন পর নির্বাচন ব্যবস্থা সংস্কার সহ বিভিন্ন বিষয়ে প্রতিটা আইন কানুন বিধিবিধান পুঙ্খানুপুঙ্খভাবে মাননীয় কমিশনকে বিশ্লেষণ করতে হয়েছে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে কিছু কিছু আইন আমাদের ইতিমধ্যে হয়ে গেছে এবং কিছু কিছু প্রক্রিয়াধীন আছে। অধিকার নিশ্চিত করবার জন্য, তাদের ভোটার হওয়ার জন্য আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন, প্রত্যেকটা মিশন অফিসে গিয়ে গিয়ে আমাদের কর্মকর্তারা তাদেরকে ভোটার তালিকায় যারা লিফট আউট আছেন, যারা ভোটার হননি, তাদেরকে ভোটার করবার জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন, এই জন্য আমরা আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। বেশ কিছু উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে আপনাদের নেতৃত্বে। এর মধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করে আমাদের 15টি পদ সৃজিত হয়েছে চূড়ান্তভাবে। 4টি পদ সৃজনে জনপ্রশাসন অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে। এছাড়াও 46টি পদ সৃজনে জনপ্রশাসনের সম্মতি পাওয়া গেছে। 2001 এই পদগুলো আমরা আপনাদের মাধ্যমে বিচারিত করতে পেরেছি এবং মাননীয় সম্মানিত সিনিয়র সচিব স্যারকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনি এই কাজগুলো করবার জন্য তফসিল ঘোষণার আগে থেকেই একদম নির্বাচন অবধি বা তার পর পর্যন্ত সাংবাদিকরা আসলে আমরা কি করছি, ভোটাররা কি করছে, প্রার্থী কি করছেন, টোটাল বিষয়টা উপস্থাপন করেন। সুতরাং আমরা চাই সাংবাদিক বন্ধুরা যারা আছেন তাদেরকেও যদি আমরা, এবং পর্যবেক্ষক যারা আছেন, মাননীয় কমিশন ইতিমধ্যে হয়তো সিদ্ধান্ত দিয়েছেন, তাদেরকে যদি আমরা মিনিমাম একটা ওরিয়েন্টেশন করে তাদের মাধ্যমে মাঠ পর্যায়ে এই প্রশিক্ষণটাকে আরো বেশি বাস্তবায়ন করতে পারি, অর্থাৎ এখান থেকে সাংবাদিকদের একটা কোর প্রশিক্ষণ করে তাদের মাধ্যমে জেলা, উপজেলা বা আঞ্চলিক পর্যায়ে এটাকে আরো বেশি এক্সপান্ড করা, আমার মনে হয় তাহলে নিরপেক্ষ
এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রাপ্তিতে আমাদের অনেক সুবিধা হবে এবং আমরা বিশ্বাস করি এটা নির্বাচন অনুষ্ঠানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সহায়ক ভূমিকা পালন করবে। আমরা বিশ্বাস করি মাননীয় কমিশন এই উদ্যোগগুলো গ্রহণ করবে। জুলাই বিপ্লবের শহীদ আত্মার মাগফিরাত করছি এবং যারা আহত হয়েছে তাদের সুস্থ থাকা করছি। কারণ এই জুলাই বিপ্লবের কারণে আজকে এক পরিবর্তিত পরিস্থিতিতে এই নির্বাচন কর্মকর্তা সম্মেলনের মতো একটা বৃহৎ পরিসরের আয়োজন আমরা উপস্থিত হতে চলেছি। আমাদের সম্মানিত সদস্য সচিব মহোদয় এবং সম্মানিত আহ্বায়ক মহোদয় ওভারঅল আলোচনা করেছেন। আমি যেহেতু উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক, সেহেতু আমি আমাদের মাঠ পর্যায়ে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের যে প্রয়োজন, আমি দাবি করবো না, প্রয়োজন সেই নির্বাচনকে প্রভাবিত করার জন্য যে আর্থিক যে বিষয়গুলো আছে এটি অপব্যবহার করে, এটিকে নিয়ন্ত্রণ করার জন্য, এটিকে মনিটর করার জন্য খুবই এখন একটি সময়ের দাবি। এই জন্য আমি মনে করি আলাদা একটি কর্তৃপক্ষ হওয়া প্রয়োজন এবং আমরা মনে করি এই কর্তৃপক্ষের মাধ্যমে মাঠ পর্যায়ে আমরা যে সকল কর্মকর্তা যারা আছি তাদেরকে এখানে এই কাঠামোর মধ্যে সংযুক্ত করা প্রয়োজন। বিশেষ করে জেলা নির্বাচন অফিসার এবং অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার আমরা যারা আছি তাদেরকে এই যে প্রার্থীদের ব্যয় মনিটরিং এর যে বিষয়টি প্রত্যেকভাবে তত্ত্বাবধান করার জন্য আমাদেরকে দায়িত্ব প্রদান করা যেতে পারে বলে আমরা মনে করি স্যার। এবং এই পরিবর্তিত প্রেক্ষাপটে মানুষের প্রত্যাশা অনেক আকাশচুম্বী। সেই প্রেক্ষাপটে আমি মনে করি যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আয়োজন নিঃসন্দেহে চ্যালেঞ্জিং এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরূপ পরিস্থিতিতে একটি বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য নির্বাচনই পারে সমগ্র দেশ ও জাতিকে একটি সঠিক পথের দিশা দিতে। মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। অনেক সকাল থেকে 1 ঘন্টা 50 মিনিট এগুলো পর্যালোচনা করে একটা অবস্থানে নিয়ে আসা হয় এবং আপনারা জানেন যে ধারাবাহিকভাবে একটার পর একটা এটাকে কি বলে উপদেষ্টা পরিষদ থেকে অনুমোদন হচ্ছে। এখন প্রধানত একটা থেকে ওখানকার যে আইনটা করা হচ্ছে সেটাকে ফেরত নিয়ে আসার ব্যাপারে এটাও আপনারা জানেন যে এখন এটা লেজিসলেটিভ ডিভিশনে এটা পেন্ডিং, ক্যাবিনেট ডিভিশন এটা পরীক্ষা করবেন। আপনাদের যেখানে যেখানে যে জিনিসগুলো আপনারা বলছেন সেই জিনিসগুলোকে প্রকারান্তরে সবগুলো নিয়ে অ্যাড্রেস করা আছে। আমি আবারও বলবো সবকিছু ওভারনাইট চেঞ্জ হবে না, ওভারনাইট চেঞ্জ করার মতন পরিস্থিতিও নাই এবং ইত্যাদি ইত্যাদি। সার্ভিস কমিশন যেটা হয়েছে দীর্ঘদিনের এবং সার্ভিস কমিশন যেটা করা হয়েছে কাঠামোগত অবস্থান এবং অন্যান্য বিষয়গুলো ডেফিনেটলি এটা করা হবে। কিন্তু এর পাশাপাশি সবচেয়ে বড় কমিটমেন্ট যে এই ধরনের যখনই হয় ও উপদেষ্টা পরিষদের বৈঠকে আমার সৌভাগ্য হয় যাওয়ার, আমি ওখানে যে ইলেকশন কমিশনকে রিপ্রেজেন্ট করি না সচিব হিসেবে, এটা আমার বড় পাওনা। ওখানে আমাদেরকে একটা কথাই জিজ্ঞাসা করা হয়, ভালো একটা ইলেকশন দেবে। আমি প্রত্যেকবার আপনাদের পক্ষ হয়ে বলে আসি, ভালো ইলেকশনের কোনো বিকল্প নেই। আমাকে বলে তুমি তো খুব ডিপ্লোম্যাটিক্যালি কথা বলো। আমি বললাম স্যার ডিপ্লোম্যাটিক না, এটা তো কমিটমেন্ট। জাতি একটা কমিটমেন্ট, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটা কমিটমেন্ট দিয়েছেন, জাতি সেদিকে তাকিয়ে আছে। আমরা ভালো ইলেকশন দিতে হবে কেন, ওটা তো আমাদের কমিটমেন্ট। আমাদের এই কমিটমেন্ট আছে বলেই তো আজকে এই প্রস্তাবগুলো নিয়ে এসছে। তার সবগুলো প্রস্তাব পাশ করে দেন, ওরা আমার হাসেন এবং পাশও করেন। আমাদের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক, আজকে এই দৃশ্য দেখে খুব ভালো লাগছে। এক সময় আমিও উপজেলা নির্বাচন কর্মকর্তা, থানা নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করেছি। এই নির্বাচন কমিশনের মাঠ প্রশাসনের সাংগঠনিক কাঠামো পর্যায়ক্রমিক উত্তরণের অংশীদার নিজেকে আমি মনে করি এবং আজকের এই সুন্দর আপনাদের লোকবলের সংখ্যা 2000-এর উপরে, প্রকল্প সহ প্রায় 5000। বিশ্বের কোন দেশে কোন রাষ্ট্রে মনির বলেছে
নির্বাচন কমিশনের সাংগঠনিক কাঠামো একবারে তৃণমূল পর্যায় থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত বিশ্বের কোন দেশে এই সাংগঠনিক কাঠামো নেই। বিশেষ পরিস্থিতিতে বিশেষ প্রয়োজনে এটি হয়েছে এবং আরো কিছু কিছু ব্যতিক্রম বাংলাদেশে ঘটে, যেটি এক পর্যায়ে মডেল হিসাবে সারা বিশ্ব নিতে চায়। যেমন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি, এটি কিন্তু বিশ্বের কোথাও ছিল না, আমাদের দেশে ছিল। এই যে নির্বাচন ব্যবস্থা, সারা বিশ্বে কিন্তু নির্বাচন ব্যবস্থা নিয়ে এখন আলোচনা সমালোচনা হচ্ছে, কিভাবে সঠিক নির্বাচন হবে। আমরা আশাবাদী যে বাংলাদেশের নির্বাচন কমিশনের যে সাংগঠনিক কাঠামোটি দাঁড়াবে, সেটি বিশ্বের একটি মডেল হিসেবে। ইলেকশন শব্দটি যদি নিবিড়ভাবে বিশ্লেষণ করি, এই ইলেকশন শব্দের ভিতরেই নিহিত রয়েছে অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, সব কথা কিন্তু ইলেকশন শব্দের ভিতরেই নিহিত। তা আমরা এটিকে জোরালো করার জন্য অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন, নির্বাচন মানেই তো আপনার আগে কিন্তু নির্বাচন শব্দটা আছে। আমাদের যতগুলো দাবি এখানে উত্থাপিত হয়েছে, প্রত্যক্ষ পরোক্ষভাবে আমরা শপথ নেওয়ার পর থেকে প্রতিটি বিষয় নিয়ে আপনাদের নেতৃস্থানীয় যারা রয়েছে, আমরা যখনই যেখানে গেছি আমরা এগুলো নিয়ে আলোচনা করছি এবং কোনটি অযৌক্তিক না, প্রত্যেকটি হওয়ার মতো এবং ইনশাআল্লাহ হবে। কিন্তু আপনার ছেলে মেয়ে যখন বলে বাবা আমার এটা দরকার, আমার ওইটা দরকার, আমার ওইটা দরকার, তখন আপনি কি বলেন? পড়াটা ঠিক মতো শেষ করে আসো, এই কাজটা শেষ করে আসো, এই কথা বলি না? সুতরাং এই যে নির্বাচন শব্দটা আপনার কর্মকর্তার আগে যে এই বিশেষণটা আসে, ইটসেলফ এ গ্রেট অ্যাডজেক্টিভ, অর্থাৎ আপনি নিরপেক্ষ, আপনি অবাধ সিদ্ধান্ত নেবেন, আপনি কি বলে যে একটা রোল মডেল হিসেবে চিহ্নিত হবেন। একটা উপজেলায় 30-35টা ডিপার্টমেন্ট কাজ করে। যেদিন আমরা এই জায়গায় যেতে পারবো কিনা জানি না, নির্বাচন কমিশনের কোন কর্মকর্তা কর্মচারী সম্পর্কে যখন বলা হবে সে এই কাজটা করছে, যদি এই সাউন্ডটা রিপ্লাই আসে, নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারী তো এই দুষ্কর্ম করতে পারে না, ফেরেশতা মাফ করতে পারে? রূপক অর্থে আমি বলছি, যেদিন আমরা এই জিনিসটাকে এস্টাবলিশ করতে পারবো যে নির্বাচন কমিশন সচিবালয়ের কোন কর্মকর্তা কর্মচারী তো খারাপ কাজ করতে পারে না, এটি বলবেন যে আমরা কি বিচ্ছিন্ন দিকের লোক? একটু বিচ্ছিন্ন ভাবতে হবে। বক্তারা বলেছেন এই দেশের দুরবস্থা কেন, খুব নিবিড়ভাবে খেয়াল করেন। আমি শুরুতেই ভুলে গেছি, আপনাদেরকে ধন্যবাদ যে এই 2-3 ঘন্টা যাবত আমি খেয়াল করছি দুই একজন বাদে সবাই মনোযোগ দিয়ে শুনছেন, 2-1জন ঘুমাচ্ছেন, কিন্তু এত দীর্ঘ সময় যে আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন এবং নির্বাচনে কমিশনের কর্মকর্তা কর্মচারীরা যে সিনসিয়ার, এটির একটা বড় পরীক্ষায় পাস করেছে। অনেকে বলেন, আচ্ছা একটা জিনিস আমি জিজ্ঞেস করি, আমার গত 2 সপ্তাহের, গত 10 দিনের এক্সপিরিয়েন্স,
একটা এক্সপিরিয়েন্স হলো মালয়েশিয়া, যে আপনাদের মধ্যে এরকম 3টি সভা করার সুযোগ হয়েছে আমার। আর গতকাল চাঁপাইনবাবগঞ্জের এক্সপিরিয়েন্স। আচ্ছা এখানে বলেন তো 2026-এ ফেব্রুয়ারি প্রথমার্ধে রমজান মাসের আগে নির্বাচন হবে, এই বিশ্বাস কার কার আছে? আলহামদুলিল্লাহ। এই বিশ্বাসটা যদি আমার আপনার থেকে থাকে, জবাবটাও সেরকমই হবে। আজকে এখানে সাংবাদিক ভাইরা সহ আপনারা সবাই এখানে উপস্থিত রয়েছেন। নির্বাচন কমিশনের বয়স 10 মাস 10 দিন প্লাস মাইনাস 1-2 দিন হবে। 10 মাস 10 দিনে আমরা করবে কি বলে যে পরিপূর্ণ শিশু রূপ ধারণ করে পৃথিবীতে আসবে। আজকে আমি মনে করি যে মাঠ পর্যায় থেকে আপনারা যারা এসেছেন, এই নির্বাচন কমিশন আপনাদেরকে সুসংগত করে সমন্বিতভাবে আপনাদেরই নেতৃত্বে, আপনাদেরই একটা সাংগঠনিক দৃঢ়তার কারণে আজকে একটা ভালো জিনিস নির্বাচন কমিশন বা আপনারা উপহার দিতে পারছেন। সেজন্য আমরা আশাবাদী। আপনারা বলেন তো, মিডিয়া সাক্ষী এখানে, এই নির্বাচন কমিশন শপথ নেওয়ার পর থেকে মিডিয়াতে যে সমস্ত কমিটমেন্ট, যে সমস্ত কথাবার্তা, যে সমস্ত প্রতিশ্রুতি, যে সমস্ত সময়সীমা নির্ধারণ করে কথাবার্তা বলেছে, কোনটিরই কি ব্যত্যয় ঘটেছে? আপনারা বলেন তো, এমন কিছু ঘটনায়, এমন কিছু রটনায়, এমন কিছু বিষয় ছিল যেগুলো নির্বাচন কমিশন তার দৃঢ়তা এবং কি বলে যে আইনগত দিক থেকে তারা সিদ্ধান্তে অটল আছে এবং ছিল? এরকম কি 2-1টা ঘটনা কি আপনাদের দৃষ্টিগোচর হয়েছে? আপনারা না জানলেও নির্বাচন কমিশন তো জানে। সুতরাং এই 10 মাস 10 দিনে নির্বাচন কমিশন প্রমাণ করেছে যে এই নির্বাচন কমিশন শক্ত মেরুদণ্ড নিয়েই কাজ করছে। কঠিন ভাবে বলছি, দৃঢ়তার সাথে বলছি, আল্লাহর উপর ভরসা রেখে বলছি, এই নির্বাচন কমিশনের মেরুদণ্ড যদি দুর্বল হয়, এই নির্বাচন কমিশনের যদি মেরুদণ্ড না থাকে, তাহলে কোন নির্বাচন কমিশনের কি ধরনের মেরুদণ্ড হবে আমি জানি না, আমি বুঝি না। এখন পর্যন্ত আর আজকে এই দিনে নির্বাচন কমিশনের একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে যে আপনাদের একসাথে সারা দেশের নির্বাচন কর্মকর্তাদের পাওয়া, এটি কিন্তু নির্বাচনের আগে আর হবে কিনা মনে হয় হবে না। আমাকে নির্বাচন কমিশন সদয় হয়ে দায়িত্ব দিয়েছেন মাঠ পর্যায়ে, মাঠ প্রশাসনে আপনাদের সাথে সমন্বয় সাধন করতে হবে। এটির সদস্য সচিব আপনাদের আহ্বায়ক। সুতরাং সময়ে সময়ে আপনাদের সাথে আমাদের কথাবার্তা বলতে হবে। তো সবচেয়ে ভালো সুযোগ আজকে আপনারা আমাদেরকে করে দিয়েছেন। যেমন কালকে কেউ কেউ বলেছেন স্যার ভোট কাস্টিং এর পার্সেন্টেজ 70 ছাড়ায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই যে বুথের সংখ্যা আপনারা কমাবেন, বুথে আর বুথ ভোটের সংখ্যা বাড়াবেন, একটু চিন্তা ভাবনা করুন। মানে আসান্বিত এবং মালয়েশিয়াতেও এই একই কথা যে ভোটের পার্সেন্টেজ কিন্তু কাস্টিং এবার অন্যান্য বছরের তুলনায় সাধারণত 60% 50% আমরা ধরি, এবারের ভোটের কাস্টিং নাকি ভোটাররা নাকি ভোট যুদ্ধে তারা নাকি অনেক বেশি হারে ভোট দিবেন। এটি শুনে ভালো লাগলো। আপনারা কি মনে করেন? তাহলে এই যে ভোটে ভোট দেওয়ার জন্য ভোটারদের যে জাগরণ, এটির অংশীদার আপনারা।
আমি হিসাব করে দেখেছি এই নির্বাচন কমিশন আপনাদেরকে নিয়ে, আপনাদের সহযোগিতায়, আপনাদের বুদ্ধিমত্তা দিয়ে ঘরে ঘরে ভোটার তালিকা, তারপরে আপনার ডিলিমিটেশন, নিবন্ধন, তারপর পর্যবেক্ষক নীতিমালা, আরপিও সংশোধন, আচরণ নীতিমালা, তারপরে আপনার আর কি আছে, সব কাজই তো করছেন আপনারা, আপনারাই তো করছেন। এটার কৃতিত্বের দাবিদার আপনারা। সুতরাং আমি আবার আসছি আপনাদের মধ্যে। মাইনুদ্দিন স্বল্প কথায় তার বক্তব্য উপস্থাপন করেছে এবং আমি মনে করি আজকের বক্তৃতার এটা মাস্টারপিস। সৎ কাজে সহযোগিতা করো, অসৎ কাজে অসহযোগিতা করো, এটা আল্লাহর কথা। এবং এটি যদি আমরা নিশ্চিত করতে পারি, আলহামদুলিল্লাহ আমরা সফল হবই ইচ্ছা। আপনারা মাঝে মাঝে তালি দিয়েছেন, এতে করে মনে হচ্ছে যে আমার কথা শুনছে। সেজন্য সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালাম। কারণ হচ্ছে দেশের নির্বাচন, ভালো নির্বাচন না থাকা। আপনারা একবার চোখ বন্ধ করে চিন্তা করেন, ভালো নির্বাচন হলে কি এই ধরনের ঘটনা ঘটতো কিনা। তাহলে ডাক্তাররা যেরকম ভাবে কারণগুলোকে এক্সক্লুড করে, বিভিন্ন টেস্ট করতে দেয় না একজন রোগীকে পেলে, তো বলে এত টেস্ট দিচ্ছেন কেন, বলে আমার কারণগুলো এক্সক্লুড করতে হবে। তা আপনারা যদি 100টা কারণকে লিপিবদ্ধ করেন আর এক্সক্লুড করতে থাকেন যে না এটার কারণে হয় নাই জুলাই, এটার কারণে জুলাই হয় নাই, তাহলে দেখবেন ফাইনালি এসে একটা কারণ দাঁড়ায় থাকবে, সেটা হচ্ছে পচা নির্বাচন। বা নির্বাচনের নামে প্রহসন। আমরা যদি এখান থেকে বের হতে চাই, এই সমস্যাটাকে যদি চিহ্নিত করতে চাই, তাহলে প্রথম প্রতিজ্ঞা করতে হবে আজকের এই সম্মেলন থেকে, আর কখনো আমরা এ ধরনের নির্বাচন করব না, নির্বাচনের অংশ হব না। একটা জাতির ইতিহাসে খুব কম সময়ে এই ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা এবং আবহ তৈরি হয়। এবং আমরা যদি এই বাস্তবতার, আজকের যে বাস্তবতা, এই বাস্তবতার ব্যাকগ্রাউন্ড দেখি, তাহলে যদি 1 নম্বর কারণ চিহ্নিত করি যে কেন আমরা এই যে অবস্থায় আছি সেই অবস্থায় কেন আছি, তাহলে সম্ভবত 1 নম্বর কারণ হবে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়া। আসুন এই সত্যটা আমরা অকপটে স্বীকার করি। প্রথমে আমরা যখন কোন একটা অসুখকে মেনে নেই, তখনই না এটা চিকিৎসা হবে, আর যদি মেনেই না নেই তাহলে এটা চিকিৎসা করার আর কোনো সুযোগ নেই। তো যেসব কারণে প্রতিষ্ঠানে আপওয়ার্ড মুভমেন্টের কোনো সম্ভাবনা নেই বা সম্ভাবনা খুব কম, সেখানে মানুষ হীনমন্যতায় ভোগে এবং মনোবলের ঘাটতি পড়ে এবং তার প্রভাব তাদের কাজে কর্মেও প্রতিফলিত হয়। সুতরাং যে পদ পদবীর কথা বা প্রমোশনের কথা বলা হচ্ছে, এটা একটি যৌক্তিক দাবি, এটা নিয়ে অবশ্যই কাজ করতে হবে, আমরা কাজ করছি। অপরাপর বিষয় যেগুলো আপনারা বলেছেন, বাহন থেকে শুরু করে ইত্যাদি, এগুলোও যৌক্তিক। আমার মনে হয় এগুলো নিয়ে আমাদেরকে আরো গঠনমূলক ভাবে ভাবতে হবে। এখন আসি আমাদের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড নিয়ে কথাবার্তা। সবগুলো আমি হয়তো আলোকপাত করতে পারবো না, কয়েকটা আমি প্রাসঙ্গিক ভাবে আলোকপাত করবো, কারণ আপনাদের মাঝে কিছু বক্তব্য আমার বলার আছে। প্রথমত হচ্ছে ভোটার তালিকা। আপনারা জানেন যে আপনারাই কাজ করেছেন, আমি আপনাদেরকে অভিনন্দন জানাতে চাই সর্বপ্রথম, যে এই একটা মেমুথ কাজ প্রাথমিক অবস্থায় কোনো ধরনের লজিস্টিক প্রিপারেশন ছাড়াই আমরা শুরু করেছিলাম। শুধু আমাদের আস্থা ছিল যে আমাদের কাছে অভিজ্ঞ নির্বাচন কর্মকর্তারা আছেন যারা এই কাজটা উঠাই করতে পারবেন। আমি জানি, আমি খোঁজ নিয়েছি, যেহেতু আমি এই কমিটির প্রধান ছিলাম, রাত 12টা 1টা পর্যন্ত না খেয়ে আপনারা কাজ করেছেন। অনেক জায়গায় আপনারা হেনস্থার শিকার হয়েছেন, অনেক জায়গায় এমনকি
যারা নিরাপত্তা কর্মী ছিল তাদের উপর হাত ওঠানো হয়েছে, অনেকখানে আপনারা নিরাপত্তা সহায়তা পান নাই, তারপরে ওই কাজটা করেছেন। আপনাদের যে তথ্য সংগ্রহকারী ছিল একজন শিক্ষিকা আমাকে বলছিলেন মাঠ পর্যায়ে যখন আমি গিয়েছি, যে উনি একটা বাড়ির ভিতরে ঢোকার পরে মনে হয়েছে যে এই বাড়িতে কয়েকজন লোক আছেন তারা মাদকাসক্ত, এবং তার মনে হয়েছিল যে ওখান থেকে ফেরত আসবেন। এই ধরনের বাস্তবতার মুখোমুখিতে থেকেও আপনারা এই কাজটা যে গতিতে সম্পন্ন করেছেন, আমার মনে হয় সবার জন্য আপনার জোরে একটা হাততালি দিতে হবে। এখন এই ভোটার তালিকা নিয়ে আমি কয়েকটা আমাদের এখনো অতৃপ্তি এবং অতৃপ্তির কথা বলবো। এখনো এই ভোটার তালিকা নিয়ে কাজ করার আগে আমাদের পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা ছিল প্রায় 29 লক্ষ কম। আমরা সচেতনতা সৃষ্টির মাধ্যমে মসজিদ, মন্দির, সর্ব শিক্ষা প্রতিষ্ঠান সবখানে সচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়ার পরেও এখনো পর্যন্ত আমরা 12 লক্ষ কমিয়ে নিয়ে এসেছি সেখান থেকে। এখনো পর্যন্ত প্রায় পুরুষের তুলনায় নারী ভোটারের সংখ্যা 18 লক্ষ কম। আমাদেরকে মাঠ পর্যায়ে এটা নিয়ে কাজ করতে হবে। এটার জন্য কিছু সামাজিক, কিছু ধর্মীয় এবং কিছু হয়তো সাংস্কৃতিক ব্যাপার কাজ করছে, সেগুলো সম্বন্ধে আমরা অবহিত। নারীরা সহজে অন্তর্ভুক্ত হতে চান না, বিয়ের আগে অন্তর্ভুক্ত হতে চান না, শ্বশুর বাড়িতে গিয়ে অন্তর্ভুক্ত হতে চান, কেউ কেউ আছেন চেহারা ছবি উঠাতে চান না, ইত্যাদি ইত্যাদি। আমি মনে করি এই সবগুলো নিয়ে আমরা নারী সংগঠনের সাথে কথা বলছি, সরকারের অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে কথা বলছি, গবেষণা প্রতিষ্ঠানের সাথে কথা বলছি, বাট আমাদের জন্য যেটা করণীয় সেটা হচ্ছে মাঠ পর্যায়ে সচেতনতা সৃষ্টি। দ্বিতীয় জিনিস হচ্ছে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে এখনো পর্যন্ত আমাদের তালিকাতে প্রচুর পরিমাণে মৃত ভোটার আছে, প্রচুর পরিমাণে মৃত ভোটার আছে। একটা সিম্পল আমি স্ট্যাটিস্টিক্স দেই যে গত আমাদের খসড়া প্রকাশ করার পর থেকে আজ পর্যন্ত কতজন মৃত বাদ গেছে। দিস ইজ ইন টার্মস অফ ফিউ হান্ড্রেড বা বড়জন কয়েক হাজার। তার মানে কি, বাংলাদেশে যদি আমরা গড়ে ধরে নিই, গড়ে প্রতিদিনের জন্ম এবং মৃত্যুর হার ধরি, এবং এই হারটা আমি যদি স্বাভাবিকভাবে আমার ফ্লোতে না আনতে পারি, তার মানে ধরেই নিতে হবে আমাদের মৃত ভোটার রয়ে যাচ্ছে। এটা নিয়েও কাজ করতে হবে। আমি জানি মৃত ভোটারদের প্রথমেই কাটানো হয় না, কারণ এরা অনেকে থাকেন কর্মজীবী মানুষ, তাদের বেতন টেতন ইত্যাদি এগুলো রেগুলারাইজ না হওয়া পর্যন্ত তার নামটা কাটা গেলে দেখা যায় পেনশন চালু হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি সমস্যা থাকে। বাট তারপরে আমার কথা হচ্ছে একটা তো ধারাবাহিকতা শুরু হতে হবে, এবং এই ধারাবাহিকতা বাড়ি বাড়ি গিয়ে শুধু আমাকে মৃত ভোটার কাটার কাজটা করলে হবে না। এই ক্ষেত্রে আমি মনে করি স্ব পর্যায়ে আপনাদের স্থানীয় সরকারের যে অফিসটা কাজ করে, জেলা পর্যায়ে ডিজিএলজি কাজ করেন, এলজি কাজ করেন, তাদেরই কাজ মূলত এটা জন্ম এবং মৃত্যু রেকর্ড করা। আমি মনে করি আরো হাতে হাত মিলিয়ে আমাদের এই উদ্যোগটাকে এগিয়ে নিতে হবে, যাতে করে মৃত ভোটাররা তালিকার মধ্যে না থাকেন। বাদ পড়া ভোটার এখনো যদি থেকে থাকে, এখনো সুযোগ আছে, তাদেরকে ঢুকিয়ে নেন। বিভিন্ন দেশের নাগরিক প্রতারণার মধ্যে বাংলাদেশের নাগরিকত্ব অর্জনের যে চেষ্টা, এটাও কিন্তু আমরা অনেক অভিযোগ পেয়ে থাকি। যদিও বা অভিযোগ কোনো সুনির্দিষ্ট তথ্য ছাড়া পাই, মূলত সবসময় ধরা সম্ভব হয় না, কিন্তু এটা আছে। প্রমাণ নীলফামারী, পঞ্চগড়, রংপুর, কদিন আগে দেখলাম এদিকে পশ্চিমের একটা জেলায় পাওয়া গেল, রোহিঙ্গাদেরকে আমরা পেয়েছি। এর বাইরে অন্য দেশের কোন নাগরিকও যদি ঢুকে যেয়ে থাকে, সেগুলোকে আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। আমি কিছু র্যান্ডম স্যাম্পলিং করছি পুলিশের সহায়তা নিয়ে, মাঠ পর্যায়ে আপনারাও স্যাম্পলিং করবেন, এবং যারা এই কাজগুলো করতে পারবেন বিশেষভাবে আমরা তাদের কাছে কৃতজ্ঞ থাকবো। 31শে অক্টোবরকে লক্ষ্য রেখে আপনারা 31শে অক্টোবর পর্যন্ত কাজ ফেলে রাখবেন না। আপনারা সবাই জানেন যে আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে 31শে অক্টোবর পর্যন্ত যারা 18 বছর বয়ঃপ্রাপ্ত হবেন তাদের সবাইকে আগামী নির্বাচনের ভোটার তালিকায় আমরা সংযুক্ত করব। কারণ আমাদেরকে যদি ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করতে হয়, এর বেশি কমিশনের বেশিরভাগ সম্মানিত সদস্য
চাচ্ছিলেন যে আরো 15 দিনের আমরা অ্যাডভান্টেজ নেই, তা না হলে পরে আমাদের পক্ষে সম্ভব হবে না। তারা আমাকে সাজেস্ট করেছিলেন 15 সেপ্টেম্বর পর্যন্ত। আমি একটু চাপাচাপি করে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি নির্বাচন কমিশনারদের কাছে আপনাদের পক্ষ থেকে কনফিডেন্স নিয়ে বলেছি যে আমরা করে ফেলতে পারবো, আমরা এই আরো 15 দিন সময় বাড়াই দিয়ে আমি 31 অক্টোবর পর্যন্ত নিয়েছি। আপনাদের কাছে আমার প্রত্যাশা থাকবে 31 অক্টোবর পর্যন্ত ওয়েট করবেন না, কাজটা এগিয়ে নেবেন, শেষ করে ফেলবেন। এবার আসি এনআইডি নিয়ে দু একটা কথা। আমাদের মানুষের মাঝে এখনো কিন্তু এনআইডি ব্যাপারে অনেক ধরনের আপনার অস্বচ্ছতা কাজ করে, ধারণা ক্লিয়ার না। যেমন স্বাভাবিক প্রশ্ন করতে থাকে এখনো, আমার ঠিকানা চেঞ্জ হয়েছে, আমাকে আবার এনআইডি করতে হবে। অনেকে জানেনই না ঠিকানা পরিবর্তনের জন্য নতুন ভাবে এনআইডি করতে হয় না, ঠিকানা পরিবর্তন করতে হয়। এখন এখানে কোথায় কোথায় কাজ করতে হবে, এটা আমাদের যেরকম কাজ করতে হবে, অপরাপর পক্ষ থেকেও কিন্তু জনসচেতনতার সৃষ্টি করতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীর ভোগান্তি হচ্ছে বেশি, এটা আমার একটা অবজারভেশন। যে মানুষের হয়তো শিক্ষাগত যোগ্যতা সেরকম নাই বা এনআইডি সচরাচর তার প্রয়োজন হয় না, কিন্তু যখন প্রয়োজন হয় তখন তার হাতে আর এনআইডিটা নাই বা সঠিক এনআইডিটা নাই। কালকেই একজন খেটে খাওয়া মানুষ আমার কাছে এসেছেন, তার স্ত্রীর ভালো নাম শারমিন, ডাক নাম শিল্পী। যখন এনআইডিটা করেছে শিল্পী নামে করেছে, সে মাসের পর মাস ঘুরছে আর শারমিন হচ্ছে না। তাহলে এটা মাঠ পর্যায়ে একটা ভেরিফিকেশন করে সম্পন্ন করতে, আমি জাস্ট একটা স্যাম্পল দিলাম। এই কারণে এই কাজগুলো থাকার কারণে প্রতারকরা কিন্তু একটা সুযোগ পেয়ে যাচ্ছে এবং প্রতারকের কর্মকাণ্ডে নির্বাচন কমিশনের ভাবমূর্তি পূর্ণ হচ্ছে। আমরা বেশ কিছু প্রতারককে ইতিমধ্যে অ্যারেস্ট করেছি, পুলিশে সোপর্দ করেছি। এমনকি আমাদের ভিতরেও যারা থ্যাঙ্কফুলি আমাদের নির্বাচন কমিশনের অফিসারের বা কর্মচারীর সংখ্যা কম, সে নাই বললেই চলে, 2-1 যারা ছিল আপনারা জানেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আউটসোর্স পার্সোনাল যারা এটার সাথে সম্পৃক্ত ছিল, কেউ কেউ সমূহ তার পরিণতি টের পেয়ে আর অফিসেই আসে নাই, পলাতক এখনো, আর বাকিদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আমরা এই কাজটাকে আরো কঠোরভাবে সম্পাদন করব। এনআইডি সংক্রান্ত কোন ধরনের ভোগান্তি, সুপরিকল্পিত ভোগান্তি, প্রতারণা বা অসততা মেনে নেওয়া হবে না, তিনি যেই হন না কেন, কারণ এটি একটি মৌলিক সেবা আর এটার সাথে নির্বাচন কমিশনের ভাবমূর্তিও যুক্ত। আমরা সার্বিকভাবে এই কমিশন ব্যয় সংকোচনের একটি অ্যাপ্রোচ গ্রহণ করেছি। আপনাদের সবার সহায়তা প্রয়োজন। বাজেট নিয়ে আমরা কাজ করছি, আমরা 2 জন কমিশনার, আমি প্রথম একাধিক মিটিং ইতিমধ্যে করেছি। আমরা শুধু সংক্ষেপে বলি, 2008 সালে যেখানে কোন একটা খাতে মাত্র 4টা খাতে বরাদ্দ দেওয়া হতো, এখন সেখানে 38টা খাতে বরাদ্দ দেওয়া হয়। এইভাবে কিন্তু আমাদের ব্যয়গুলো বেড়েছে, এই খাত বেড়ে গেছে আইবাস চালু হওয়ার পরে। এটা যৌক্তিক না অযৌক্তিক সেটা আমি বলবো না, ডেফিনেটলি যুক্তি ছিল, তা না হলে তো আর এটা পাস হতো না। কিন্তু যেটা হয়েছে, এই যে 4 যখন 38 হয়েছে, তখন পরিমাণটাও কিন্তু জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে এবং এটা সব স্তরে ছড়িয়ে পড়েছে। আমাদেরকে, আমরা এখান থেকে শুরু করছি, বিভিন্ন ক্ষেত্রে আমরা কমানোর চেষ্টা করছি। প্রবাসে আমাদের ভোটার নিবন্ধনের জন্য 3টা টিম যেত, অনেক সংখ্যক লোক যেত, আমরা সেটাকে কমিয়ে এনেছি, যে যেটা না হলেই নয় সেটা যাবে। আর যারা যাবে তাদের কাজটা যেন অবশ্যই যুক্তিযুক্ত হয়, যৌক্তিক যেন হয় আমার এই খরচটা। শুধুমাত্র প্রবাস ভ্রমণের জন্য প্রবাসে যাওয়ার দরকার নেই। আমাদের নতুন নতুন খাত তৈরি হচ্ছে খরচের, যেমন ধরেন এখন প্রবাসী ভোট নিয়ে কাজ করছি আমরা, এটা তো একটা নতুন খরচ যোগ হচ্ছে। আগে তো ডিসইনফরমেশন নিয়ে আমাদেরকে এত ভাবতে হতো না, আজকে সবার বক্তব্যে আপনাদের এই বাস্তবতাটা উঠে এসছে, এটা নিয়ে কাজ করতে হচ্ছে, এটার জন্য খরচ। এই যে নতুন খরচগুলো যদি আমার অ্যাড হয়, তাহলে তো পুরনো খরচে আমাকে কমাতে হবে। তা না হলে দিনকে দিন তো ইলেকশন বাজেট বাড়ছেই আর বাড়ছেই, 3000 কোটি টাকাতে গিয়ে ঠেকেছে, এখন এইগুলো অ্যাড হলে পারে আরো বাড়বে। আসুন আমরা সবাই সমন্বিতভাবে
স্ব জায়গায় ব্যয় সংকোচনের পথে আনতে। তবে হ্যাঁ, এই কথা মানে এই নয় যে যেখানে খরচের প্রয়োজন আছে সেখানে খরচ করা হবে না, অবশ্যই হবে। সক্ষমতা বৃদ্ধি নিয়ে আপনারা কিছু কথা বলেছেন। আমরা নির্বাচন কমিশনে কাজ করছি। আপনারা হয়তো খেয়াল করে থাকবেন, ইউএনডিপির যে ব্যালট প্রজেক্টটা নেওয়া হয়েছে, এই ব্যালট প্রজেক্টটা কিন্তু 3 বছর মেয়াদী, শুধু এই নির্বাচন কেন্দ্রিক নয়। এবং ব্যালট প্রজেক্টের অন্যতম কম্পোনেন্টই হচ্ছে নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধি। আমি ব্যালট প্রজেক্টকে বলেছিলাম যে আমরা ইনশাআল্লাহ আগামীতে দেখতে চাই যে আমাদের যে ইটিআইটা আছে, ইলেকশন ট্রেনিং ইনস্টিটিউট আছে, এই ইলেকশন ট্রেনিং ইনস্টিটিউটটা যেন ইট শুড বি অ্যান ইনস্টিটিউশন। আমরা অন্যের কাছে গিয়ে শিখতে নয়, আমাদের এখানে যেন গবেষণা হয়, আমাদের এখান থেকে যেন মাস্টার্স পিএইচডি প্রোগ্রাম হয়। এইটা যদি আমরা করতে পারি তাহলেই বুঝবেন যে সত্যিকার অর্থে আমরা ক্যাপাসিটি ডেভেলপ করছি। এটার সাথে দুটো আরো প্রতিষ্ঠানকে আমাদেরকে ফিউশন করতে হবে। আমাদের লাইব্রেরিকে এটার সাথে ফিউশন করতে হবে, আমাদের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট উইংকে, যেটা এই মুহূর্তে ওইভাবে নন এক্সিস্টেন্ট, প্রয়োজনে আমাদেরকে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট উইংকে ফুল ফ্লেজেড তৈরি করতে হবে, এটার সাথে ইন্টিগ্রেট করতে হবে। তারপরে না গ্লোবাল ইন্টিগ্রেশনের কথা। তা নাহলে আমি বিদেশ যাব, শুনবো, আসবো, শেষ। আমার এখান থেকে গবেষণা করতে হবে। মিসইনফরমেশন, ডিসইনফরমেশন নিয়ে আপনারা কথা বলেছেন। দিস ইজ আ গ্লোবাল চ্যালেঞ্জ, দিস ইজ আ গ্লোবাল চ্যালেঞ্জ, শুধু বাংলাদেশের নয়। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল কমিশনের পক্ষ থেকে বিভিন্ন ইলেকট্রাল ম্যানেজমেন্ট বডির সাথে মিটিং করার। আমি বাই নাও 2 ডজনেরও বেশি ইলেকট্রাল ম্যানেজমেন্ট বডির সাথে মিটিং করেছি। কমন একটা কনসার্ন আজকে সবার মুখ থেকে আসছে, সেটা হচ্ছে ইলেকশন টুডে ইজ বিং ফ্রি বাট নট ফেয়ার। অবাধ হচ্ছে কিন্তু নিরপেক্ষ হচ্ছে না, ফেয়ার হচ্ছে না। কেন হচ্ছে না? তার অন্যতম কারণ হচ্ছে এই ইউজ অফ সোশ্যাল মিডিয়া, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, এআই এর ইন্টারভেনশন ইত্যাদি। কি হচ্ছে? মানুষের মতামতকে সোয়ে করে ফেলছে, ভুল তথ্য দিয়ে মানুষের মতামতকে প্রভাবিত করে ফেলছে। এবং এটার উপায় আছে দুটো, এটা হ্যান্ডেল করার উপায় আছে দুইটা। একটা হচ্ছে তাহলে সব শাটডাউন করে দিই, দিয়ে আমরা প্রস্তর যুগে ফেরত যাই, অথবা আমরা ভালো ইনফরমেশনের প্রবাহ বাড়িয়ে দিই। আর পাশাপাশি খারাপ ইনফরমেশন যেগুলোর সোর্স আমরা জানি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই। এই হচ্ছে দুটো পদ্ধতি, এর বাইরে আর কোনো পদ্ধতি নেই। তা আমরা ইনশাআল্লাহ 2 নম্বর পদ্ধতিতেই যাব। আমরা শাটডাউনের পক্ষে নই। অতীতে কি হতো, নির্বাচনের সামনে ব্যান্ডউইথ কমিয়ে দিয়ে ইত্যাদি করে আপনার সামহাও ওই দিনটা পার করা হতো। দিনটা না হয় পার করলাম, তার আগের সময়টা আমি কিভাবে পার করব, পরেরটা কিভাবে পার করব, কতদিন আপনি ব্যান্ডউইথ লিমিট করে রাখবেন? সো দ্যাট ইজ this commission is not considering that to be a solution. আমরা এটাকে একটা সমাধান হিসেবে দেখছি না। আমরা মনে করি ভালো ইনফরমেশন দিয়ে খারাপ ইনফরমেশনকে ফাইট করতে হবে, আর খারাপ ইনফরমেশন সোর্সকে আমাদেরকে প্রতিহত করতে হবে। আনফরচুনেটলি মোর দ্যান 50% সোর্সেস আর নট ট্রেসেবল, এদেরকে ট্রেস করা যায় না। অ্যারাউন্ড 50% সোর্স থাকে বিদেশে, তাকে রিচ করা যায় না। তো তাহলে আমাদের স্ট্র্যাটেজিটা ওইরকম হতে হবে। আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে মাঠ পর্যায়ে একজনের বক্তব্যে উঠে এসেছে অবহিতকরণ, মানুষকে সচেতন করা, যে আপনারা হুটহাট কোনো কন্টেন্টের উপরে যেন নির্ভর করে মানুষ যেন একটা ওপিনিয়ন ফর্ম না করে ফেলে। কিন্তু চোরে না শুনে ধর্মের কাহিনী, যারা এগুলো করার কথা তাদেরকে যতই অবহিত করেন না কেন, সে কিন্তু এই কাজটা করবে। সাউথ আফ্রিকান ইলেকট্রাল ম্যানেজমেন্ট বডি আমাকে বলছিল যে তারা গত 10 বছর ধরে কাজ করে, লাস্ট নির্বাচনে তারা এটা নিয়ে অনেক সক্ষমতা অর্জন করেছে, কিন্তু তাদের সক্ষমতার চেয়ে প্রতিপক্ষের সক্ষমতা ছিল 3.5 গুণ বেশি। এটা হচ্ছে তাদের গবেষণা। So this is a reality that we are facing today. সাম্প্রতিক সময়ে আপনারা খেয়াল করে থাকবেন, ডিলিমিটেশন নিয়ে বা অপরাপর বিষয় কিছু কিছু জায়গায় টুকটাক ইয়ে হচ্ছে না, গ্যাঞ্জাম হচ্ছে না, কোনো জায়গায় ভাঙচুর হয়েছে, ইত্যাদি হয়েছে। এটা খারাপ দিকটা বাদ দেন, এটা ভালো দিকটা কি? এটা একটা মেসেজ দিচ্ছে আমাদেরকে, একটা ভালো মেসেজ দিচ্ছে। কি মেসেজ সেটা?
যে কোনো একজন বলেন আমাকে। নো নো, ভালো মেসেজটা হচ্ছে এখন তারা উপলব্ধি করছেন ভোট করেই জিততে হবে। এই বাউন্ডারিটা আমার জন্য ইম্পর্টেন্ট। এখানকার ভোটার কটাকে আমাকে গণনায় নিতে হবে। অর্থাৎ একটা মেসেজ মাঠ পর্যায়ে ইতিমধ্যে চলে গেছে, ভোট ছাড়া আর গতি নাই। ভোট হইতে হবে, ভোট কাউন্ট হবে এবং এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। সো যে যার ভোট ব্যাংক বাঁচানোর চেষ্টায় আছে, বুঝতে পেরেছেন? সো মেসেজ, পজিটিভ মেসেজ ইজ গোয়িং। আমাদেরকে এটাকে বুঝতে হবে এবং মানুষের এই সাইকোলজিটাকে বদ্ধমূল করতে হবে যে নো মোর নেগেটিভ ভোটিং। আমি এখন আমার কয়েকটা প্রত্যাশার কথা বলি। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা নির্বাচন কমিশনে 5 জন নই, আমরা 6 জন। আল্লাহ আমাদের সাথে আছেন। যদি আমরা সৎভাবে, নিরপেক্ষভাবে, ইমানদারিত্বের সাথে কাজ করি। এটা আমার কথা না, এটা কোরআনের আয়াত। সেই বিখ্যাত ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময়কার ঘটনা দিয়ে কোরআনের আয়াত নাযিল হয়েছে এটা দিয়ে। আপনারাও যদি সৎভাবে কাজ করেন, আপনার সাথে আল্লাহ আছে, আপনার স্রষ্টা আছে, আপনি যদি ভিন্ন ধর্মাবলম্বী হন। আর যদি আপনি অসৎভাবে কাজ করেন, তাহলে আমরা 5 জন নই, আমরা 5 জন, আর আমাদের এগেইনস্ট একজন কাজ করছেন, সেটা হচ্ছে আল্লাহ। এবং আমাদের 5 জনের সার্থক হওয়ার কোনো সুযোগ নাই। এটা আমি বদ্ধমূল, এটা আমার বিশ্বাস, আমি ধারণ করি। আসলে আমরা সবাই সৎভাবে কাজ করি। রবীন্দ্রনাথের ওই বিখ্যাত কবিতাটার প্রথম লাইনটা আমরা জানি, দ্বিতীয় লাইনটা ধারণ করি না। বলা আছে না, আপনাদের আজকের বক্তব্যে ফুটে উঠেছে ক্ষমতায়ন ইত্যাদি ইত্যাদি। একদম সঠিক, ক্ষমতায়ন করতে হবে। কারণ ওই কবিতার প্রথম লাইনটা কি? তোমার পতাকা যারে দাও তারে বাহিবারে দাও শক্তি শক্তি। অর্থাৎ যাকে আমি দায়িত্ব দিব তাকে তো ক্ষমতায়ন করতে হবে, তা নাহলে দায়িত্ব পালন করবে কিভাবে? কিন্তু পরের লাইনটা আমাদের নিজেদের জন্য অনেক জরুরি, যে তোমার সেবার মহান দুঃখ বাহিবারে দাও ভক্তি। আমি যে মানুষকে সেবাটা দিব, সেই সেবার দেওয়ার জন্য যে দুঃখ, যে ক্লান্তি, যে অবসাদ আমার মাঝে আসবে, এই বাবার আমার ভক্তি থাকতে হবে, রেসপেক্ট থাকতে হবে ফর দ্য জব দ্যাট আই এম ডুইং। সুতরাং শুধু ক্ষমতা চাইলে হবে না, ক্ষমতার পাশাপাশি আমাদেরকে ধারণ করতে হবে যে আমি যে কাজটা করব সেই কাজের সাথে রিলেটেড যত ধরনের কষ্ট ক্লেশ আছে, এই কষ্ট ক্লেশ যদি অতৃপ্তি থাকে, অপ্রাপ্তি থাকে, তারপরে আমি করে যাব। আমি কি আশা করতে পারি যে আপনাদের মাঝে আমি এই বক্তব্যটা পৌঁছাতে পেরেছি? ধন্যবাদ। আমি প্রায় শেষে এসেছি। নির্বাচন কমিশন অফিসারদের কাছে আমাদের প্রত্যাশা, আমার ব্যক্তিগত প্রত্যাশা 4টা জিনিস: সততা, নিরপেক্ষতা, পেশাদারিত্ব, গোপনীয়তা। গোপনীয়তাটা আগে কখনোই আমার তালিকায় লিখতে হয় নাই, কিন্তু নির্বাচন কমিশনে কাজ করতে গিয়ে আমার অভিজ্ঞতায় মনে হচ্ছে না, এটাও আমার এখানে ঢুকাইতে হবে। আমার মনে হয় এর চেয়ে বেশি ভেঙে বলার দরকার নেই। আর আমার জীবনের উপলব্ধি থেকে আরেকটা জিনিস বলি, 3টি অ্যাট্রিবিউট একজন মানুষের মাঝে না থাকলে মানে তাকে দিয়ে কোনো কাজ হয় না। কাজের জন্য, কাজ কয়েকবার পরিচর্য কাজের জন্য 3টা অ্যাট্রিবিউট লাগে। 1 নম্বর হচ্ছে কাজ জানা, অর্থাৎ পেশাদারিত্ব। 2 নম্বর হচ্ছে কাজ করার ইচ্ছা, অর্থাৎ দায়িত্ববোধ। আর 3 নম্বর হচ্ছে সততা। মনে মনে একটা ট্রায়াঙ্গেল চিন্তা করেন, একটা ত্রিভুজ চিন্তা করেন, মনে 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 সবাই একটা ত্রিভুজ চিন্তা করেন। একটা বাহু হচ্ছে কাজ জানা, আরেকটা বাহু হচ্ছে কাজ করার ইচ্ছা, আর আরেকটা বাহু হচ্ছে সততা। এখন ধরেন কারো কাজ সে জানে, কাজ করার ইচ্ছাও আছে, কিন্তু সততা নাই, সে কি কাজ করবে? আবার রিপিট করি, সে কাজ জানে, তার কাজ করার আগ্রহ আছে, কিন্তু সততা নাই, সে কি কাজ করবে? কুকাজ।
সততা নাই তো। সে কাজ জানে, সততাও আছে, কিন্তু কাজ করার আগ্রহ নাই। সে কি কাজ করবে? না কাজ, কোনো কাজই করবে না। সে আপনার কাজ করার আগ্রহ আছে, সততাও আছে, কিন্তু কাজ জানে না। সে কি করবে? আকাজ, অকাজ। এটা হচ্ছে আমার জীবনের উপলব্ধি আপনাদের সাথে শেয়ার করলাম। সো আমাদের তিনটাই থাকতে হবে অ্যাটিটিউড। কাজ জানতে হবে, কাজ করার আগ্রহ নিতে হবে, দায়িত্ব নিয়ে কাজ করতে হবে এবং সততা থাকতে হবে। এর কোনোই বিকল্প নাই। সবশেষ কথা, যে বক্তব্য দিয়ে আমি শুরু করেছিলাম, একটা ইতিহাসের ক্রান্তি লগ্নে আমরা সবাই দাঁড়িয়ে, আসুন আমরা অন্তত এখন থেকে আমাদের ব্যক্তিগত পরিচয় বা অন্য যাবতীয় পরিচয় বা পছন্দের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে যারা রক্ত দিয়েছেন তাদের রক্তের ঋণ হিসাবে একটু ভালো কাজ করি। ধন্যবাদ সবাইকে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই নির্বাচন কমিশন কখনোই আপনাদেরকে পক্ষপাতিত্বমূলক দুষ্ট কোনো নির্বাচনের কোনো ইনস্ট্রাকশন দিবে না। আপনারা যদি স্বপ্রণোদিত হয়ে কেউ কারো অংশ হয়ে কাজ করেন, সেটাই দায়িত্ব আপনি নেবেন এবং নির্বাচন কমিশন আপনাকে কোনোভাবে কোনো প্রোটেকশন দিবেন না। এটা মাথার মধ্যে রেজিস্টার করে ফেলেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো চাপ, কোনো ইনস্ট্রাকশন, কোনো ধরনের ইনিবি নিয়ে কথা কিচ্ছু বলা হবে না। আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন হবে, স্বচ্ছ নির্বাচন হবে, হতেই হবে। আমি কয়েকটা বিষয়ে কথা বলি। প্রথমত আপনাদের কিছু দাবি দেওয়া এসছে। আমাদের সিনিয়র সচিব মহোদয় এ ব্যাপারে আলোকপাত করেছেন কিছুটা। আমি নিশ্চিত আপনাদের এই সম্মেলনের আলোকে একটা হয়তোবা পেপার আপনারা তৈরি করবেন, এই সামষ্টিকভাবে সবার বক্তব্যকে ধারণ করে আমরা সেটা নিয়ে আমরা আবারও আলোচনা করব। উপস্থিত মাননীয় প্রধান অতিথি, মাননীয় বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আমার প্রিয় সহকর্মীবৃন্দ, সাংবাদিক ভাই ও বোনেরা, সকলকে আমার সালাম ও শুভ মধ্যাহ্ন। আমাদের সামনে যারা বসে আছেন তারা সবাই এই আগামী নির্বাচনের মূল কারিগর। আমি কি ঠিক বললাম? আপনারাই হচ্ছেন মূল কারিগর। অবশ্য কারিগর কথাটা শুনে হয়তো আপনারা ভাবছেন এখানে কোথায় যেন একটা নেগেটিভ গন্ধ পাওয়া যাচ্ছে, কারিগরি, ইঞ্জিনিয়ারিং, এগুলি, তাই না? আমি ইচ্ছা করে কারিগর শব্দটা ইউজ করলাম এই কারণে যে এই শব্দগুলি মোটেও নেগেটিভ নয়, আমরা নেগেটিভ বানিয়েছি। আমার মতে সবচেয়ে বেশি নেগেটিভ যেটা বানিয়েছি আমরা, সেই শব্দটা হচ্ছে জিরো টলারেন্স। এই শব্দটা শুনলে সবাই হাসে, তো এইগুলি আমাদেরকে ফিরিয়ে আনতে হবে, এই শব্দগুলিকে আবার যথাস্থানে বসাতে হবে। তো আমি আপনাদের জন্য ইংরেজি শব্দ ইউজ করতে পারতাম, কিন্তু ইংরেজি শব্দ ইউজ করলে কি করতাম? নির্বাচন যদি হতো ইভেন্ট, তাহলে আপনারা হতেন ইভেন্ট ম্যানেজার। তো একটা ইভেন্ট পরিচালনার দায়িত্ব তো ইভেন্ট ম্যানেজারেরই থাকে, এবং আমার বিশ্বাস আপনারা সেটা পারবেন। কি পারবেন না? অবশ্যই পারবেন। তো বিগত দিনে যেটা হয়েছে, আমরা দেখেছি যে আপনারা আপনাদের দায়িত্ব পালন করতে পারেননি। আপনাদের অবস্থা ছিল অনেকটা এরকম হৈমন্তী শুক্লার গানের মতো, আমার করার কিছুই ছিল না, শুধু চেয়ে চেয়ে দেখলাম। কিন্তু এইবার হবে উল্টোটা, মানে চেয়ে চেয়ে দেখার আর সময় আপনাদের থাকবে না, আপনারা কিন্তু করতেই থাকবেন। তবে এটাও ঠিক, আমরা সবাই কি চেয়ে চেয়ে দেখেছিলাম? আমরা কেউ কি কেউ তো আবার একটু বেশি উৎসাহী হচ্ছিলাম, তাই না? এটা আমরা আত্মসমালোচনা থেকে বললাম, ডোন্ট টেক ইট ফিজিক্যালি, পার্সোনালি। হ্যাঁ, তো এবার আর আমরা সেটা করবো না, আমরা আমাদের দায়িত্বটাই পালন করবো। কি বলেন? এতগুলো কথা বলা আপনাদের গুরুত্ব বোঝানোর জন্য। আপনারা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ।
এই নির্বাচনকে উঠিয়ে আনার মূল দায়িত্ব আপনাদের, আপনারা খুবই গুরুত্বপূর্ণ। আর আমি এই অনুষ্ঠানে একটু অনাগ্রহী ছিলাম যে এটা আপনাদের অনুষ্ঠান কেন, তবে আমি যদি আজকে উপস্থিত না থাকতাম আসলে ভুলই করতাম, কারণ আমার এরকম একটা প্রোগ্রাম দরকার ছিল। যখন ইসে কানেক্ট হই কি বলে জুমে, তখন দেখা যায় একজন কানেক্ট হয় 10 জন কানেক্ট হয় না, এটা কেন আমি বুঝি না। অথচ আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ডের লোকজন যখন এরকম জুমে কানেক্ট হয় দেখা যায় লক্ষ লক্ষ লোক কানেক্ট হয়ে যায়, এটা কি করে সম্ভব? অবশ্য আজকে আমরাও আন্ডারগ্রাউন্ডে আছি, লিটারেলি আন্ডারগ্রাউন্ডে আছি। তো যাই হোক, আমার নির্বাচন কমিশনে একটা পূর্ণাঙ্গ আইটি সেকশন থাকা সত্ত্বেও আমরা কেন জুমে কানেক্ট হতে পারি না, এটা আমার একটা প্রশ্ন বলতে পারেন, আত্মসমালোচনা বলতে পারেন। কারণ আমাদের সামনে তো অনেক মিটিং করতে হবে, এরকম সমাবেশ তো আমরা প্রতিদিন করতে পারবো না, পারবো কি? আমাদের তো জুমে দেশে বিদেশে কানেক্ট হতেই হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো সেটা আমাদের, আমরা একটু আগে দেখলাম অনুষ্ঠান শুরুতেও দেখলাম যে আপনারা কানেক্ট করতে পারছিলেন না, আমাদের ধার ঘুরিয়ে এটা দেখতে হচ্ছিল। এটা কি আমাদের ইয়ে ছিল? আজকে যদি বাইরের মেহমান উপস্থিত সাংবাদিক, সালাম আলাইকুম। অলমোস্ট 2টা, কাজেই আমি সচেতন হয়ে কথাটা 2-1 মিনিট কথা বলব। আজকে একটা কোরআনের আয়াত পড়া হয়েছে, সূরা নিসা আয়াত নম্বর 8। শুধু এতটুকু স্মরণ করিয়ে দিই, দুটো কথা আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছে, একটা হচ্ছে আমানতদারি, আরেকটা হচ্ছে ন্যায় বিচার। নির্বাচন কমিশনের একটা কনস্টিটিউশনাল একটা সঠিক নির্বাচন করা, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করা নির্বাচন কমিশনের একটা সাংবিধানিক দায়িত্ব এবং কর্তব্য। আর সেই সাংবিধানিক দায়িত্ব কর্তব্যের অন্যতম নিয়ামক হচ্ছেন, শক্তি হচ্ছেন আপনারা। এখন প্রশ্নটা হলো যে শুধুই কি নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব? এটা কি আমাদের জন্য লজ্জাজনক ছিল না? তো আমি আইটি সেকশনকে বলবো, শুধু আইটি কেন, 50 বছরের পুরনো প্রতিষ্ঠানের হাইলি ইকুইপড টেকনিশিয়ানসরা আছেন, সেখানে কেন এরকম হবে? এই বিষয়টা একটু সবাই ভেবে দেখবেন যারা সংশ্লিষ্ট, কারণ এটা আমাদের লাগবে। আর যে মেসেজগুলোর কথা বলছিলাম যে সেটা হচ্ছে আমাদেরকে একটা নির্বাচনটা অনুষ্ঠান করতে হবে জেন্ডার বান্ধব করতে হবে, এরকম দায়িত্ব এসে পড়েছে। কিন্তু জেন্ডার নিয়ে কাজ করতে আমি বেসিক্যালি স্বাচ্ছন্দ্য বোধ করি না, কারণ জেন্ডার শব্দটা দ্বিপাক্ষিক হলেও আমরা এটাকে একপাক্ষিক করে ফেলেছি। জেন্ডার শুনলেই মনে হয় যে এটা ফিমেল ইন্ডিকেটর, আসলে কিন্তু তা না। আর এটা কে করেছে আমি জানি না, এটা কি বাংলাদেশ করেছে, এটা কি সারা বিশ্ব করেছে আল্লাহ জানে, বড়। তো যাই হোক, এই আমাদের যে সহযোগী সংগঠন আছে ইউএনডিপির অঙ্গ সংগঠন হলো ইউএন উইমেন, তো তাদের একটা ডিমান্ড আছে আমাদের এখানে সচিবালয় এবং সব জায়গায় জেন্ডার বিষয়ে ফোকাল পয়েন্ট নির্বাচন করতে হবে। তো আমি চাইবো এখানে 2 জন হবে, একজন পুরুষ একজন মহিলা সচিবালয়ে, আর সব জেলাগুলোতে একজন করে হবে, উপজেলায় থাকবে এই জেন্ডার। কারণ আমরা ওই কি বলে জেন্ডার বান্ধব নির্বাচন করব, মহিলাদের একটু গুরুত্ব দেবো, কারণ ওই একটা দিন, ওই ভোটের দিনে মহিলারা একটু সমান অধিকার পায়, আর কোনোদিন তারা ওই দিন ওই মহিলাদেরকে সবাই খুব সম্মান করে। মানে দেখাবো, ছোটবেলায় দেখতাম কি একজন বৃদ্ধা, সে হাঁটতে পারে না, তাকে ওই যে পলো আছে না, পলো দিনে নিশ্চয় আপনারা পলোতে করে ভারী করে নিয়ে আসবো, কত গুরুত্ব দিত তখন। তো ওই দিনের জন্য আমরা একটু করবো, মহিলাদের কাছে যাবো, করবো, আর সারা বছর না দিতে সেটা আপনাদের ব্যাপার, আমি জানি না। কারণ এই জেন্ডার এইগুলি আমার মনে হয় না কি আমার পর্যন্ত এটা শেষ হবে। তো সে যাই হোক, এটা কোনো ব্যাপার না। আর আরেকটা মেসেজ যেটা হলো সেটা হচ্ছে আপনাদেরকে আমরা কিছু দায়িত্ব দিয়েছিলাম প্রিজাইডিং, সহ প্রিজাইডিং এবং পোলিং কর্মকর্তার লিস্ট করতে, সেটা কত দূর? এটা তো 30শে সেপ্টেম্বর মানে লাস্ট ডেট ছিল, তাইলে আমরা আশা করতে পারি এখন সেটা পেয়ে যাবো, কারণ এটা নিয়ে তো আমাদের দ্রুত কাজ করতে হবে, তাই না? তাদের ট্রেনিং করাতে হবে,
অনেক কিছু আছে, আমাদের লিস্ট করতে হবে, লিস্ট করে নিয়োগ দিতে হবে, অনেক কাজ। তো সেটা আমি চাইবো শুরু করতে। আর আরেকটা বিষয়, আপনাদের অনেক কর্মকর্তার কথায় আসছে, অনেক লজিস্টিক সাপোর্ট আপনারা চেয়েছেন, সেগুলির সাথে আমি একমত। বিশেষ করে ম্যান পাওয়ারের বিষয়ে আমি আরো বেশি ইন্টারেস্টেড, কারণ 19 কোটি লোকের দেশে এমপ্লয়মেন্ট হবে না, সেটা কি করে হয়? আমরা একদিকে বলছি আমাদের সম্পদ নাই, আমরা এমপ্লয়মেন্ট দিতে পারবো না, আবার বলছি আমাদের টাকা পাচার হয়ে যাচ্ছে, সেটা এই কন্ট্রাডিক্টরি বিষয় কি হবে? যদি এটা আমাদের নির্বাচন কমিশনের না, তবে আমাদের নির্বাচন কমিশনের দায়িত্ব যতটুকু আছে আমরা সেটুকু করি, অন্তত আমাদের এমপ্লয়মেন্টগুলি আমরা করি। তো সেই বিষয়ে আমি এখন অফিস সহায়তা আপনাদের লাগবে, সেটা অবশ্যই দিতে হবে। আবার আরো যেগুলি আছে সেগুলিও দিতে হবে। এই বিষয়ে আমার কোনো দ্বিমত নেই। তবে একটা ভালো নির্বাচন অনুষ্ঠানে আমি আর দীর্ঘায়িত করবো না, কারণ সবাই বিরক্ত হয়ে গেছেন বলে যায় বসে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠানের আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। করা হয়েছে, তার সাথে এটার কি তুলনা? শুধু একটি কথাই, যে আমানতদারি, এটা আপনার উপর একটা পবিত্র আমানত। সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন করা নির্বাচন কমিশনের উপর একটি পবিত্র আমানত। এই আমানত যদি সঠিকভাবে ডিসচার্জ করতে নির্বাচন কমিশন বা নির্বাচনী কমিশনের সাথে যারা জড়িত তারা যদি ব্যর্থ হয়, এখানে যেহেতু জবাবদিহিতা আছেই, পরকালে অবশ্যই এর জবাবদিহিতা আছে। কারণ সূরা নিসার ওই ৮ নম্বর আয়াত আমাকে প্রতি মুহূর্ত স্মরণ করে দিচ্ছে। আপনাদেরকে খুব সংক্ষেপ সময় 1 মিনিট কথা বলবো, যে আপনারাই হচ্ছেন আসল নির্বাচন কমিশন। আমরা 5 জন যদি বলেন আনুষ্ঠানিক বা কনস্টিটিউশনে যদি বলেন যে নির্বাচন কমিশন বলতে কি বোঝায়, আপনি দ্রুত 118-তে গিয়ে বলবেন, অনুচ্ছেদ 118-তে গিয়ে এই 5 জনকে বোঝায়। কিন্তু আমি আপনাদের যোগ করব যে এই 5 জন কার উপর দাঁড়িয়ে আছে, তার নিয়ামক শক্তিকে আপনারা। কাজে আপনাদের কাজের সৌন্দর্য, আপনাদের কাজের গুণগত মান, আপনাদের সততা, আপনাদের ইমানদারি, আপনাদের আমানতদারি সম্পূর্ণ নির্বাচনকে সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সহায়ক হবে। যদি খোদাই না করুক আমরা কেউ যদি মনে করে উনি করবেন, নির্বাচন কমিশনের দায়িত্ব, নির্বাচন কমিশন বলতে যদি আপনার আমাকেই বোঝায়, তাহলে আপনার কাজের প্রতিফলন নির্বাচনের উপর অবশ্যই প্রভাব বিস্তার করবে। আপনি যদি ভালো কাজ করেন, আপনি যদি সঠিক কাজ করেন, তাহলে নির্বাচন সুন্দর এবং সঠিক হবে। আমাদের ইতিপূর্বে সকলে এক বাক্যে সকলে একটি কথা স্বীকার করেছেন যে আমাদের নির্বাচনের ব্যাপারে মানুষের অনেক অনীহা, নির্বাচনের ব্যাপারে, নির্বাচন কমিশনের ব্যাপারে অনেক অনাস্থা সৃষ্টি হয়েছে। এবং আমি যদি বলি যে নির্বাচনের ব্যাপারে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। এখন ভালো নির্বাচন করা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই। যে আমি এই খুব অল্প সময়ের মধ্যে, একটু আগে আরেকজন আমাদের মহিষার বললে বেবরি হত্যা করা, সূরা মায়দার সম্ভবত 2 নম্বর আয়াত, বেবরি হত্যা করা। ভালো কাজে প্রতিযোগিতা করো, আপনি আমার সাথে হিংসা করবেন, প্রতিযোগিতা করা যাবে না। আমি একটা খারাপ কাজ করলাম, প্রতিযোগিতা করা যাবে না। আর আল্লাহ হুকুম দিচ্ছে যে ভালো কাজে প্রতিযোগিতা করো। একটা জাতির কাছে আমরা ওয়াদা নিয়েছি, শপথ নিয়েছি, যারা শপথ নেয় খুব হালকা করে দিবেন না। শপথটা সবসময় আল্লাহর নামে হয়। শপথটা যারা নিয়েছি, যে আমরা শপথ গ্রহণ করতেছি যে সকল প্রকার অনুরাগ ও বিরাগের বশীভূত না হয়ে নিরপেক্ষভাবে আমি আমার দায়িত্ব পালন করব, এই শপথের কথা আমাদের দিন মনে রাখতে হবে। আপনারা হয়তো বলবেন যে আমি তো শপথ নেই নাই, আমি কেন এটা মনে রাখবো? আর আমি আপনাকে বলতেছি যে নির্বাচন কমিশন আপনার উপরই, আপনারা হচ্ছেন একটা যুদ্ধ, নির্বাচনকে যদি বলেন একটা যুদ্ধের মতো।
সৈনিককে আপনারা সৈনিকের মনোবল যদি অসুন্দর হয়, সৈনিকের মনোবল যদি দৃঢ় না হয়, সৈনিক যদি চেষ্টা না করে যে জিতবই, তাহলে কি জেতা সম্ভব? আমরা শুধু এতটুকুই কথা বলবো, এই জিত ভাবটাকে সামনে রেখে আল্লাহর উপর সম্পূর্ণ তাওয়াক্কুল করে যদি আমরা এগিয়ে যাই, ইনশাআল্লাহ আমাদের নির্বাচন সহজ হবে, নির্বাচন করা সহজ হবে, মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। এবং আমরা সকলের কাছে এই সাংবাদিক ভাইদের মাধ্যমে সকলের কাছে আরম্ভ করব, বিশেষ করে আমাদের পলিটিক্যাল যে পার্টিস আছে, তারা হচ্ছে আমাদের স্টেক হোল্ডার্স। তাদের আচরণও স্যার কিছু আমাদের প্রধান নির্বাচন কমিশনার সাহেব 2-1 দিন আগে বলেছেন যে মাঠে দুই পক্ষ খেলা করবে আর নির্বাচন কমিশনের এম্পায়ার বা রেফারি ভূমিকা করবে। তারা যদি পরিবেশটাকে সুন্দর রাখে, খেলোয়াড়ি মনোভাব নিয়ে যদি এগিয়ে যান, অবশ্যই যিনি খেলা পরিচালনাকারী তার পক্ষে সহজ হবে। কাজে আমরা সকলের পথে, সকল সংস্থার প্রতি, সকলের প্রতি আমরা আহ্বান জানাবো, নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন আমাদের করতেই হবে। কাজে সেই যেহেতু আমাদের করতেই হবে, সেই কাজে আমাদের কর্মচারী ভাই বন্ধুগণ, আমাদের সহকর্মীগণ যেভাবে সহায়তা করবেন, তেমনি যারা আমাদের সাথে নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট, বিশেষ করে আমাদের রাজনৈতিক দলের সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, তারাই আমাদের প্রধান খেলোয়াড়। কাজে আমরা তাদেরকে অনুরোধ করব যে এই কাজে নির্বাচন কমিশনারকে অহেতুক কোনো তথাকথিত কোনো যে উনি বোধহয় অনেক দ্বারা বায়াস হয়েছেন, উনি এইভাবে করেছেন, এইভাবে হালকা মন্তব্য না করে আসুন, যাতে নির্বাচনটা জাতির জন্য, বাংলাদেশের জন্য এখন ভালো নির্বাচন করা প্রয়োজন। কাজে আমরা সম্মিলিতভাবে ভালো নির্বাচন করা আল্লাহ আমাদেরকে সহায়তা করুন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, সম্মানিত আমার সহকর্মী কমিশনার বৃন্দ, সম্মানিত সিনিয়র সচিব মহোদয়, আমার সহকর্মী, অনেক ধৈর্য ধরে শুনলাম, অনেক দাবি দেওয়ার কথাগুলো হয় এই ধরনের অনুষ্ঠানে। আমিও এক সময় এই ধরনের অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দিয়েছি, ওই জন্য দাবি দেওয়াও জানিয়েছি। একটা শুধু দাবি দেওয়ার বিষয়ে আমি একটা কথা বলতে চাই, শুধু এজ এ কমিশন হিসেবে তো বটেই, বাট ব্যক্তিগতভাবে আমি কিন্তু এই কমিশন, এই আপনাদেরকে ওন করি, নির্বাচন কমিশনকে আমি ওন করি, এবং আমি আমাকে মনে করি আমি আই এম দ্য গার্জিয়ান অফ দিস ফ্যামিলি। এটি একটা পরিবার, নির্বাচন কমিশন একটা পরিবার, আমি এই পরিবারের কিন্তু কর্তা ব্যক্তি, মানে হেড অফ দ্য ফ্যামিলি। সুতরাং আমি সেই দায়িত্ববোধ থেকে, একটা হেড অফ দ্য ফ্যামিলির দায়িত্ববোধ থেকে কাজ করার চেষ্টা করি। অনেকগুলো কাজ হয়েছে, আপনারা নিজেরাই স্বীকার করেছেন। বাংলাদেশে কাজ করা খুবই ডিফিকাল্ট, পার্টিকুলারলি এই অবস্থার মধ্যে দিয়ে দেশটা যাচ্ছে, তাতে কাজ আদায় করে নেওয়া কিছু কিছু পক্ষের লোকের জন্য খুব সুবিধা, আর বেশিরভাগ পক্ষের লোকের জন্য ডিফিকাল্ট। এই সিচুয়েশনটা আমাদের এখন এই অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি। এবং আপনারা জানেন না, আমরা যে কাজ করছি, ইলেকশনের জন্য প্রিপারেশন নিচ্ছি, এবং আপনাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কাজ করছি, এতে আমরা we are facing so many challenges, both seen and unseen. অনেকগুলো চ্যালেঞ্জ আপনারা জানেন না, বাইরের থেকে বোঝার কোনো উপায় নেই, এগুলো আমরা সামাল দিচ্ছি, সামাল দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। দেখেন, আমি কিন্তু ব্যক্তিগতভাবে অত্যন্ত পজিটিভ অ্যাটিটিউডের মানুষ, এটা আজীবন সেভাবেই আমি নিজেকে গড়ে তোলার চেষ্টা করেছি। আমি নেগেটিভ কোনো চিন্তা ভাবনা আমার মধ্যে থাকে না, আমি নেগেটিভ ভাবে কোনো জিনিস দেখতে চাই না। I always want to see the glass half full.
গ্লাসে যখন অর্ধেক পানি থাকে, কিছু লোকের অভ্যাস দেখবেন যে গ্লাসটা অর্ধেক খালি, আমি কিন্তু অর্ধেক ভর্তি দেখি সবসময়। আমাদের যে অর্ধেক ভর্তি আছে সেটা দিয়ে এগিয়ে যেতে হবে, সেটা দিয়ে এগিয়ে যেতে হবে, যা কিছু আছে সেটা দিয়ে এগিয়ে যেতে হবে। আমরা যখন ভোটার তালিকা করা আপডেট করা শুরু করলাম, কয়টা ল্যাপটপ ছিল বলেন, কয়টা ক্যামেরা ছিল, কয়টা স্ক্যানার ছিল, কিন্তু আমরা সব জোগাড় করেছি না, চেষ্টা করেছি তো করেছি, এবং আপনাদের সহযোগিতা নিয়ে এইটা তো কাজটা তো আমরা শেষ করেছি তো, আপনাদের প্রচেষ্টার মাধ্যমে আমরা শেষ করেছি। সুতরাং এটা হচ্ছে যে বিশেষ করে যত সুবিধাই আপনার গাড়ি ঘোড়া ক্যামেরা ল্যাপটপ যাই বলেন না কেন, ওই পিছনের মানুষটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ম্যান বিহাইন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। পিছনের মানুষটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু যত আপনি যন্ত্রপাতি দেন, যত লজিস্টিক সাপোর্ট দেন, কিন্তু কাজ কিন্তু আগাবে না। সুতরাং আমি আপনাদেরকে সেভাবে পেতে চাই, এই যে ম্যান বিহাইন্ড ইকুইপমেন্ট এন্ড দি লজিস্টিক্স, এরা যাতে সঠিক ভূমিকা রাখতে পারে সেভাবে আপনারা কাজ করবেন, আর আমি সে বিশ্বাস আমার আছে। একটা জিনিস কি দেখেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এখন ভিজিটিং ইউনাইটেড স্টেটস জেনারেল অ্যাসেম্বলি মিটিং এ গেছেন। আমি দেখেছি যতটা দেশের নেতার সাথে উনি দেখা করেছেন, জেনারেল অ্যাসেম্বলির মিটিং এ গেছেন, আমি দেখেছি যতটা দেশের নেতার সাথে উনি দেখা করেছেন, যতটা মিটিং এ উনি বক্তৃতা দিয়েছেন, বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং ঐতিহাসিক নির্বাচন হবে, এই কথাটা কিন্তু উনি বলতে ভুলেন নাই। রিপিটেডলি হি হ্যাজ বিন টেলিং, কিন্তু আমাদের কিন্তু কোনোদিন একটিবারের জন্য বলেন নাই যে এটা এই কাজটা কি কতটুকু করলো, এটা কি করলো, এটা এইভাবে করেন, এইভাবে করেন, কিন্তু বলেন নাই। হি হ্যাজ ফুল কনফিডেন্স ইন দ্য ইলেকশন কমিশন, হি হ্যাজ ফুল কনফিডেন্স ইন ইলেকশন কমিশন, যার জন্য আমাদের উপরে আস্থা আছে বলেই কিন্তু উনি প্রতিনিয়ত বলে যাচ্ছেন যে আমি একটা ঐতিহাসিক নির্বাচন বাংলাদেশে দেব। আমাদের এই আস্থাটা, ওনার যে বিশ্বাসটা, এটা ধরে রাখতে হবে, আমাদের প্রমাণ করতে হবে আমরা পারি, অতীতে যাই করে থাকুন না কেন আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা এটা পারি, এর কোনো ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নাই। এবং আমি নিশ্চিত আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এটা দেখেন। আমাদের মাসুদ সাহেব এই যে একটা জিনিস বলেছেন, শপথের কথা বলেছেন, এখানে কোরআনের আয়াত নিয়েও আলোচনা হয়েছে, আমি অত বিস্তারিত আর যাব না, সময় অনেক হয়ে গেছে। দেখেন আমরা শপথ নিয়েছি 5 জন, শপথ নিয়েছি, কিসের শপথ? ওই যে অনুরাগ বিরাগের বশবর্তী না হইয়া কাজ করব, আইন অনুযায়ী আইন মেনে চলবো, এই সমস্ত ইত্যাদি ইত্যাদি আমরা শপথ নিয়েছি। আমি কিন্তু গত বছর 2রা মার্চ 1লা রমজানে আপনাদেরকে শপথ করিয়েছিলাম, আপনারা যারা উপস্থিত ছিলেন মনে আছে কিনা জানি না, আপনারা কিন্তু ওয়াদা করেছিলেন যে নিরপেক্ষভাবে কাজ করবেন এবং প্রফেশনালি কাজ করবেন, আইন মেনে কাজ করবেন। আমাদের ব্রিগেডিয়ার ফজল সাহেব বলেছেন যে আমরা কোন রকমের কোনো অন্যায় ইনস্ট্রাকশন এখান থেকে দেব না। ইনস্ট্রাকশন আমরা দিব, কিন্তু বেআইনি কোনো ইনস্ট্রাকশন আমরা দেব না। আমরা কাউকে ফেভার করার জন্য ইনস্ট্রাকশন দেব না, আমরা কারো পক্ষে কাজ করার জন্য ইনস্ট্রাকশন দেব না। আমাদের ইনস্ট্রাকশন হবে সম্পূর্ণ আইনানুগ, বিধি মোতাবেক, আইন মোতাবেক সঠিক কাজটি সঠিকভাবে করার নির্দেশনা আমরা দেব, এবং আমরা উইল মেক শিওর যে কাজটা সঠিকভাবে আপনারা করছেন, এবং সেটাকে আমরা নিশ্চিত করবো যে আপনারা কাজটা সঠিকভাবে করছেন। এটা শুধু আপনাদের জন্য নয়, এটা যারা ইলেকশনের সাথে জড়িত থাকবেন সবার জন্য কিন্তু এইটা প্রযোজ্য। এই যে 2রা মার্চ যে ওয়াদা করেছিলেন, আপনারা হাত তুলে ওয়াদা করেছেন, এই ওয়াদা ঠিক আছে তো আমাকে আবার হাত তুলে দেখান যে আপনারা সঠিকভাবে কাজ করবেন কিনা। আমি ধরি না, আল্লাহ তাআলা সাক্ষী, আল্লাহ তাআলা সাক্ষী, ঠিক আছে তো? আপনারা সঠিকভাবে নিরপেক্ষভাবে কাজ করবেন, আমাদের পরম করুণাময় আল্লাহ তাআলা সাক্ষী আছে। আপনারা 2 হাত করে এই ওয়াদা আমার সামনে আবার ব্যক্ত করলেন না, আমি এই ওয়াদাটা নিয়ে ক্যারি করে আমি আজকে বাসায় দিতে চাই।
দেখেন, আমি আমাদের মানুষের চরিত্রের মধ্যে কিছু, আমাদের সমাজটাই এরকম, কারো ভাই একই বাড়িতে একজন ওই দল করে, আরেকজন ওই দল করে, আরেকজন ওই দল করে, এরকম হয়। আমাদের সমাজটা এরকম। আমাদের সমাজটা কিন্তু খুব হোমোজেনাস সোসাইটি, এবং পরিচয় থাকবে, বন্ধু বান্ধব থাকবে, আত্মীয় স্বজন থাকবে, আপনার কাছে আসবে। এটা স্বাভাবিক যে আমার ভাই আছে ইলেকশন কমিশনে চাকরি করে, একটু যাই। হয়তো দেখবেন যে আপনার একই রাজনৈতিক দলের সমর্থক না, একই রাজনৈতিক ধারণা পোষণ করেন না, আবার আসবে, আসুক, আমরা কোনো আপত্তি করি না। কিন্তু আমরা যখন ফাউন্ডেশন কোর্স করি সিভিল সার্ভিসে, তখন প্রফেসর জাহান একটা কথা বলেছিলেন, আমার এটা মনে গেঁথে আছে একদম এটা, এবং আমি সেটা সেভাবেই দেখি সবসময়, সেভাবেই আমি প্র্যাকটিস করেছি আজ আমার এই চাকরি জীবনে। উনি বলে রহমান সুবহান সাহেবের মিসেস, উনি বলছিলেন, a civil servant is a political person, he must be political. শিক্ষিত লোক তো ভোট তো দিবেন, কোনো একটা মার্কারে ভোট দিবেন, he must be political, but he or she should be non-partisan. He or she should be non, কিন্তু ভোটটা একজনকে দিবেন আপনি। সুতরাং আমি চাই যে কোনো দলের পক্ষে হইয়া কোনো কেউ কাজ করবেন, এইটা আমরা প্রত্যাশা করি না। আপনারা তো আজকে ওয়াদা করবেনই যে কোনো ব্যক্তির জন্য কোনো পক্ষপাত দুষ্টভাবে আপনারা কোনো কাজ করবেন না, এসে ওয়াদা আপনারা আজকে আমাকে আবার দিলেন। দেখেন, আমরা অনেকগুলো নতুন উদ্যোগ এবার নিয়েছি, পার্টিকুলারলি এই যে পুস্তক ব্যালটের মাধ্যমে যে আমরা এক্সপার্টিয়েট ভোটারদের যে একটা উদ্যোগ যে নিয়েছি, অনেক পত্র পত্রিকায় লেখালেখি দেখছি। দেখেন, একটা বিল্ডিং যখন আপনি শুরু করবেন, ফাউন্ডেশনটা দিতে হয়। ফাউন্ডেশন ইজ অলওয়েজ ডিফিকাল্ট এন্ড কস্টলি। ফাউন্ডেশন ইনভেস্টমেন্ট বেশি করতে হয়। যখন ফাউন্ডেশনটা হয়ে দেখবেন যে একটা বিল্ডিং এর 1/3 or half of the expenditure is in the foundation, উপরে তালাগুলো দেখবেন যে ফটাফট উঠে গেছে, অনেক কম খরচ উঠে গেছে। আমরা ফাউন্ডেশনটা দিচ্ছি, এখানে এক্সপেন্ডিচার ইনভলভ হবে, এনার্জি ইনভলভ হবে, আমাদের এফোর্টস ইনভলভ হবে, এবং এটার বেনিফিট কিন্তু চলতে থাকবে ফিউচারে, ভবিষ্যতে। একবার যে শুরু হলো, এটা কিন্তু চলতে থাকবে ভবিষ্যতে। সুতরাং ফাউন্ডেশন এটা নিয়ে যারা রিপোর্ট করবেন একটু চিন্তা ভাবনা করে, আমাদের সাংবাদিক ভাই বোনদেরকে আমরা অনুরোধ করবো, আপনারা একটু চিন্তা ভাবনা করে আমাদের এই প্রজেক্টটা যাতে সাকসেসফুলি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, সেইভাবে আপনারা একটু রিপোর্টিংটা করবেন। আমি তো রিসেন্টলি কানাডা গিয়েছিলাম, আমাকে দেখে তারা তো বিশ্বাস করেছে যে না, এবার বোধহয় আমরা ভোট দিতে পারবো। যখন আমি বললাম যে ভাই, আমি তো আপনাদের ঘরের দরজায় এসেছি, আমি তো আপনাদের কাছে এসেছি আপনাদের ভোটের ব্যবস্থা করার জন্য, তারা খুব উজ্জীবিত হয়েছে। আমার সাথে একজন অফিসার গেছিল, টিসবামারের ডিস্ট্রিক্ট অফিসার দেখেছে মানুষের যে উৎসাহ উদ্দীপনা, এই যে ওরা যে ভোট দিতে পারবে, এতে করে তাদের যে একটা আগ্রহ, ভোট দেওয়ার যে আগ্রহ, এটা অন্যরকম, একটা অন্যরকম ফিলিং তাদের। কিন্তু আরেকটা জিনিস আমার কাছে প্রতিবাদ হয়েছে, যেটা এনআইডি ডিপার্টমেন্টের জন্য এটা ইম্পর্টেন্ট, তাদের মধ্যে কিন্তু ইনফরমেশন গ্যাপ আছে। আমরা যে মনে করি যে ওয়েবসাইটে দিয়ে খালাস, একটা সার্কুলার দিয়ে খালাস, এটা হচ্ছে না। সুতরাং আরো একটু পরিষ্কারভাবে আমাদেরকে বিভিন্ন সার্কুলারের মাধ্যমে আরো ইনফরমেশন আরো সুন্দর করে তাদের কাছে পৌঁছাইতে হবে। অনেক কিছু তাদের কাছে পরিষ্কার নয়। আমি তো as many as more than 30 questions I received, 30 different types of questions. 1-1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে একটা কোয়েশ্চেন অ্যান্সার সেশন আমার ফেস করতে হয়েছে। আমি এসে শুরু করেছি 4টা 4:30টার সময়, আর 8টার সময় আমার এই যে সেশন শেষ করতে হয়েছে। এত জিজ্ঞাসা তাদের, এত কোয়ারিজ তাদের, অনেক ধরনের প্রবলেম আছে। এই প্রবলেমগুলো আমরা আমরা এগুলা রিজলভ করবো ইনশাল্লাহ, এবং কোনো সমস্যা যাতে না হয় তাদের এক্সপার্টের ভোটিংয়ে, সেটা আমরা অন্তত ফাউন্ডেশনটা দিয়ে গেলাম। এই ঐতিহাসিক যে নির্বাচন মাননীয় প্রধান উপদেষ্টা যেরকম বলছেন, এই নির্বাচনটা একটা বিশেষ পরিস্থিতিতে নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে, আগামী নির্বাচনটা। সুতরাং আমাদেরকে বিশেষভাবেই এটা মোকাবেলা করতে হবে, বিশেষভাবেই এইটা ফেস করতে হবে, বিশেষ অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে এটাকে আমরা এগিয়ে নিতে হবে। এবং এই যে
system, both outside the country and also within the country. আমাদের আগে তো ওই যে যারা ইলেকশন নিউট্রাল সিস্টেমে ইনভলভ থাকতেন তারা ভোট দিতে পারতেন না, তাদেরকে আমরা এখন ভোটের আওতায় আনার কথা ভাবছি, জেলখানার যে তাদের কয়েদিদেরকে আনার কথা ভাবছি, সরকারি কর্মচারীদেরকে আমরা ভোটের আওতায় আনার কথা ভাবছি। এইগুলো হচ্ছে সব নতুন নতুন ইনিশিয়েটিভ। আমরা আশা করি একসাথে অনেকগুলো নিয়ে ফেললাম, যাতে টু মেনি ফুড ইন আওয়ার প্লেটস, আমরা আমাদের প্লেটে অনেক এখন খাবার হয়ে গেছে, আর নতুন কিছু আমরা যোগ করবো না। এইগুলাকে অন্তত প্রপারলি যাতে আমরা ডাইজেস্ট করতে পারি, প্রপারলি যাতে ইমপ্লিমেন্ট করতে পারি, সে লক্ষ্যে আমাদেরকে সব ধরনের চেষ্টা নিয়োজিত করতে হবে। আর আজকে আপনাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে, সারা দেশ থেকে আপনারা এসেছেন, আমাদেরকে এখানে আসার জন্য আমন্ত্রণ করেছেন, এই জন্য আপনাদেরকে অশেষ কৃতজ্ঞতা। যারা এই অর্গানাইজ করেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। নাইলে তো এই সারা দেশের সব ক্লাস ওয়ান অফিসাররা এখানে আসছেন, আপনারাই তো মেইন, সুতরাং আপনাদেরকে পেয়ে গেলাম একসাথে। আমি আপনাদেরকে অশেষ ধন্যবাদ। অনেক সময় হয়ে গেছে, এই শপথটা আপনাদেরকে ডিসেমিনেট করে দিলাম। যে শপথটা আমরা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছে নিয়েছি, সেটা আপনাদের কাছে আমরা হাওড়া করে দিলাম। আমরা সেই শপথ রক্ষা করতে পারবো যদি আপনারা আপনাদের শপথ রক্ষা করেন। আমাদের শপথ রক্ষা নির্ভর করবে আপনাদের শপথ রক্ষার উপরে। এটা আপনাদের উপরে হাওড়া করে দিলাম, দায়িত্ব আপনাদের দিকে ফেলে দিলাম, যাতে আমরা আমাদের শপথটা রক্ষা করতে পারি। আল্লাহ হাফেজ। আপনারা সবাইকে আন্তরিক